ছিলেন মেজর তানভীর হায়দার নূর। তিনি পিলখানাতে যদি বলি শহীদ হয়েছে তাহলে আসলে কতটুকু সঠিকভাবে আমি জানি না। তাকে এরপরে আর পাওয়া যায়নি, আর লাশটা পাওয়া যায়নি। তো এরপরে আমার কাছে মোটামুটি 9-10 মাস পর্যন্ত তাকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। এই ধরনের ফল আমি এবং আমার হাজবেন্ডের বাবা পেয়েছেন। কিন্তু এটা ছিল 2009-এর কথা। যেই গুমের ঘটনাটা নিয়ে আপনারা প্রোগ্রামগুলো করছেন, সেই জন্য আমি কথাগুলো বলছি যে সেই 25-26 ফেব্রুয়ারি 2009 থেকেই কিন্তু এই জিনিসটা স্টার্ট হয়েছে। তার কারণ হচ্ছে ওই সময়ে যারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ সরকার, আমি যতবারই বলেছি যে আমার পিলখানার ভিতরে এই ধরনের ঘটনা হয়েছিল এবং আমার হাজবেন্ডের জন্য এই ধরনের ফোনগুলো আসছে, আমার শ্বশুর এই ধরনের ফোন পাচ্ছেন। তো তখন আমি দেখলাম যে আমাকে ফোনগুলা মানে চেক করে যে কোথাও তাকে খোঁজ করা বা কিছু 9 সাল থেকে এগুলো স্টার্ট হয়ে গেছে। এখন পর্যন্ত যে হাসিনা সরকার থাকার সময় এত গুম, আমাদের হাসিন ভাই গুম হলো, আমাদের আর্মির আজমি ভাই গুম হলো, আর অনেক তো অফিসার সিভিলিয়ান অনেকেই গুম হয়ে গেছেন, তাই না? কেউ ফিরে আসছে, কেউ ফিরে আসেননি। তো এটার সূত্রপাত কিন্তু মানে সবসময় আমার হাজবেন্ডকে শহীদ 57 অফিসারের মধ্যে ওই তালিকায় নেওয়া হচ্ছে। আল্লাহ যদি চান তিনি শহীদ হয়েছেন, কিংবা আমরা জানি না আজও উনি আছেন কিনা। এটা বলার কারণ হচ্ছে যে আমার হাজবেন্ডের একজন কোর্সমেট আছে, উনি হচ্ছেন মেজর জিয়া। তো ওনাকে জঙ্গি বানানো হয়েছিল। হ্যাঁ, জঙ্গি বানানো হয়েছিল। উনি এই মানে 15.5 বা 16 বছর ধরে উনি দেশে নাই বা কোথায় অবস্থান করছে আমরা জানি না। তো ওনার যখন আবির্ভাব হলো গত বছরের নভেম্বর বা অক্টোবর মাসে, তখন আমার কাছে নতুন করে মনে হলো যে এমন কি হতে পারে, এতগুলো ফোন আসছিল যে আমার হাজবেন্ড আছে কি নাই। এর পরপরই আমার কাছে বিডিআর এর সৈনিক জানালো যে জেলবন্দি আছে ফাঁসির আসামি, তার কাছে নিউজ আছে যে আমার হাজবেন্ডকে সে পুরা 27 তারিখ পর্যন্ত সেভ করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে 25 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি, সেখানে 57 অফিসার মারা গিয়েছে, তাই না? তো ওনারা যদি শাহাদত বরণ করেন 27 ফেব্রুয়ারি পর্যন্ত আমার হাজবেন্ড কি করে বেঁচে থাকে? তারপরে সে এক সময় সেটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ডকুমেন্টারির মাধ্যমে সেই সিপাহী মুহিতের কথাগুলো জানতে পারলাম। এরপর থেকেই শুরু হলো যে আমাকে অনেকে সাপোর্ট করতে চাইলো, আমাকে কাশিমপুর পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আমি এত বাধার মধ্যে পড়েছিলাম যেটার কারণে আমি যেতে পারিনি তার কাছে। এক পর্যায়ে সে মে মাসের 8 তারিখে আমাকে কল করলো জেল থেকে। জেল থেকে কল করার পরে সে আমাকে ডিটেলস প্রায় 50 মিনিটের মতো কথা বললো দুইবারে। সে আমাকে এভরিথিং জানালো যে কতক্ষণ পর্যন্ত লাস্ট টাইম যখন রেস্কিউ করা হয় মাইকিং করে, তখন হচ্ছে ব্যারিস্টার তাপসের কাছে আমার হাজবেন্ডকে দেওয়া হয়েছে। তো এরপর থেকে তার সাথে যারা ছিল তাদের অনেকের এই 16.5 বছরে অনেকের হয়ে গেছে, জামিন হয়ে গেছে বা মুক্তি পেয়েছে। বাট যতবার সে হচ্ছে আমার হাজবেন্ডের কথাটা সেই আমলে বলতো বা এখনো, তাকেও সামনে আনা হচ্ছে না, ছাড়া হচ্ছে না। এবং আমার হাজবেন্ডকে যে ব্যারিস্টার তাপস নিয়ে গিয়েছিল, এরপরে তার কি হলো এটার কোনো খোঁজ আজ পর্যন্ত নাই। বা এটা নিয়ে বিডিআর কমিশন একটা রিপোর্ট দিয়েছিল 25 জুন 2025-এ। সেটার মধ্যে আমি জানতে পারলাম যে সেই সিপাহী মুহিতের তারা স্টেটমেন্ট নিয়ে এসছে আমার হাজবেন্ড সম্পর্কে বলেছে, বাট সেই জিনিসটাও কিন্তু আর কমিশন থেকে বলা হয়নি। আমি জানি না যে নেক্সট ডে কমিশন কি করবে। তো এই কথাগুলো এতটুকু আমি বললাম আপনাদেরকে এই কারণে যে যতবার শেখ হাসিনা থাকতেও আমি আমার হাজবেন্ডের জন্য প্রোটেস্ট করেছি যে 10 মাস 4 দিন পরে আমার হাজবেন্ডের নামে রাষ্ট্রীয় মর্যাদায় একটা মানে দাফন হয়েছে, যার বয়স হচ্ছে 47 বছর। আজ যদি আমার হাজবেন্ড থাকতেন, তার বয়স আজকে 45 বছর, তাহলে 16.5 বছর আগে কি করে 47 বছর বয়সী 5 ফিট
5 ইঞ্চি হাইটের একজনকে দাফন করলো, যেখানে আমার হাজবেন্ডের হাইট ছিল 5'11.5। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনাদেরকে আরো, আমি একটার পর একটা এই গুম, তারপরে হচ্ছে জঙ্গি নাটক, আমাদের জিয়া ভাই এখনো জঙ্গি নাটকের মধ্যেই করছেন। হ্যাঁ, তো আমি যখন আমার হাজবেন্ডকে নিয়ে বলতাম 9 সালে যে আমার হাজবেন্ডকে তো পাওয়া যায়নি, এই যে ফোন আসছে আন্টি, সেটা বলতাম শাহিন সিদ্দিকীকে, তারিক সিদ্দিকীর ওয়াইফ, তাকে বলতাম। তো তাকে, সে তো মোটামুটি ক্ষমতাগুলো হাতে রেখেছিল, তো তার জন্য আমি যখনই বলতাম এইগুলা বলার পর দিয়ে সবসময় হতো যে আমি পাগল, আমাকে পাগলের চিকিৎসার জন্য বিভিন্ন কাজকর্ম করা হয়েছে এবং আমি মিথ্যাবাদী। আমি যদি মিথ্যাবাদী এবং পাগল হয়ে থাকি আর আমি যদি বেশি প্রটেস্ট করি, আমার হাজবেন্ড নাকি সৈনিকদের সাথে মিলে এই হত্যাকাণ্ড করেছে, আমাকে এগুলাও শুনতে হয়েছে। এরপরেই শুরু হলো জিয়া ভাইয়ের জঙ্গি নাটক। তো সেই দেখেন আপনার 9 সাল 10 সাল থেকে জঙ্গি নাটক, ঘুম, এগুলো শুরু হয়ে আজকে নভেম্বর মাসের 2 তারিখ 2025, আজকে আমাদের আলেমদেরও গুম হতে হচ্ছে, যখন তখন একজনের পাশে একজন থাকতে গেলেই গুম হতে হচ্ছে। আমি যতগুলো কথা বলেছি 24 সাল থেকে, তখনও দেখা গেছে যে আমাকে একটার পর একটা বিপদে ফেলা হয়। তো এই কথাগুলাই যে যেমন আজকে আমি আসছি, আসার জন্য, বলার জন্য, আমার যে পরবর্তীতে কি দাঁড়াবে আমি জানি না। আর গত 26 তারিখ থেকে আমার বাসায়, আমার লোকেশন, আমি মিরপুর ডিএসসি থাকি, আমার আশেপাশে খোঁজ রাখা হচ্ছে আমি কখন আসছি কখন যাচ্ছি, একটা মাইক্রো থাকছে। তো ওটাকে যদি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আমি কমপ্লেইনটা করবো, বাট আমি তো ধরতে পারছি না। তারা আমাকে কেন খোঁজ করবে? আমি সবসময়ই বাসায় থাকি, নয়তো আমার শাশুড়ির সাথে থাকি, না আমার অন্য আত্মীয়র বাসায় থাকি। তো আমাকে তো খোঁজ করার কিছু নাই, তাহলে কি এটা নতুন করে একটা নাটক হবে? তাই না? নরমালি আমার পরে যারা কথা বলেছিল যে বঞ্চিত অফিসাররা, তাদেরকে একে একে সরানো হয়েছে। ইভেন আমার বাবার মতো হাসান নাসির ভাই, তাকে নিয়েও আমি ফেসবুকে নরমাল একটা পোস্ট যখনই দেই, নোংরা কথাবার্তা হয়। আপনাদেরকে এই জন্য এগুলো বললাম যে আমাদের আলেমদেরকে নিয়েও যদি, আমরা তো সবাই মুসলমান, সংখ্যায় বেশি আমাদের দেশে, তাদের নিয়ে যদি নাটক হয় তাহলে তো এই নাটক কখনো বন্ধ হবে না, আমরা আবার সেই শিকলের মধ্যে জড়াই যাব। এখনো যদি আমরা হাসিনা মুক্তই হতাম তাহলে নিশ্চয়ই মানে এই নাটক হতো না, যেগুলো হাসিনার বানানো ঘুম। তার জন্যই আমার হাজবেন্ডের কথা বলা পরিচয় থেকেই, যে সেই 9 সাল থেকে কিন্তু ঘুম, এবং এখন পর্যন্ত আমি তাজুল সাহেবের কাছে যাচ্ছি আর আসছি, আমার কোনো কেস কিন্তু কেউ নিচ্ছে না। যে বিডিআর কমিশন কোন কালে রিপোর্ট দিবে সেটারও কোনো ঠিক নাই, তাহলে এই জিনিসটা এমনই থাকবে, মানে গুম হওয়া মানে ধরে নিতে হবে যে সে নাই। তো আমার মনে হয় যে আপনারা সবাই আসেন, যত মানুষ আছেন, হ্যাঁ, দেশের মানুষদের আগিয়ে আসা উচিত। আমরা যদি একজন একজনের পাশে না দাঁড়াই, দাঁড়িয়েছিলাম দেখি তো আমাদের 34 জুলাই আসছিল, তাই না? তো সেইভাবে আমাদের প্রত্যেকেরই আসলে এখন আগানো উচিত। আমি এখানে স্পেসিফিক করে বলবো না যে অমুকে দায়ী, আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা জানে, বাট আমরা হাসিনা রেজিম থেকে যেই কারণে এত কষ্ট ভোগ করছে এবং আজকে যে কেসগুলো ওনারা ভোগ করছেন, সবটাই কিন্তু সেই হাসিনার খেলা। তাহলে কি আমরা আওয়ামী লীগ মুক্ত হতে পারিনি? হাসিনার খেলা থেকে মুক্ত হতে পারিনি? আমাদের সেফটির জন্য, আমাদের প্রতিবেশী সেফটির জন্য, আত্মীয় স্বজনের সেফটির জন্য আমাদের এটা দরকার। আরেকটা কথা আমি শুধু বলবো যে আপা বললেন আত্মীয় স্বজন, দেখেন বাইরে থেকে দেখে অনেক কিছু বোঝা যায় না, আমাদের অনেক সাপোর্ট লাগে। শুধু টাকা পয়সা সাপোর্ট না, কেউ এসে মাথায় হাত দেওয়া। আপনাকে আমি বললাম না যে আমি কিছু আর্মি অফিসার যারা ভিকটিম, তাদের কাউকে আমার নিজের ভাই মনে হয়েছে, কাউকে আমার বাবার মতো মনে হয়েছে। হ্যাঁ, তো কেউ যখন মাথায় হাত রেখেছে তখন মনে হচ্ছে অনেক বড় একটা সাপোর্ট, আমি শক্তি পেয়েছি, আমি চলতে পেরেছি। ওনাদের কথা একবার চিন্তা করেন যে আত্মীয় স্বজন দূরে সরে গেছে, সেম আমার কোনো আত্মীয় স্বজন, আমার একটা ফুফু, একটা খালা ছাড়া আমার সাথে কেউ কোনো সম্পর্ক রাখেনি, কেউ না। এবং আমার শ্বশুর বাড়িও যাদের ছেলে নাই, তারাও আমাদের থেকে একটা গ্যাপ মেনটেন করে। হ্যাঁ, কোনো অন্য কোনো কিছু না, জাস্ট গ্যাপ মেনটেন করে, ভয় পায়। আমরা গেলে তারা ভয় পায়, আমাদের বাসায় আসতে তারা ভয় পায়। তাহলে চিন্তা করেন যে আমরা, আমাদের বেঁচে থাকাটা কিন্তু সেই ঘুমের মতোই, এই থাকা না থাকার কোনো মানে নাই। আপনারা প্লিজ আগে আসেন সবাই, যেন আমরা সবাই মিলে কিছু করতে পারি, যে এই নিয়ম থাকবে না, ঘুম কাদেরকে রাখা হয়।
যারা হচ্ছে বিভিন্ন সন্ত্রাসের সাথে জড়িত, সেটা তো প্রমাণ হতে হবে। আর বহির্দেশের শত্রুদেরকে আয়না ঘরে কারা থাকবে, তাই না? আয়না ঘরে এতদিন দেশের মানুষ থাকতো, এ কি কখনো হয়? তো প্লিজ আপনারা এভাবে আগিয়ে আসেন, যেন আমরা সবাই একত্র হয়ে কিছু করতে পারি এবং কোনো কিছু চাওয়ার জন্য, ন্যায় দাবি করার জন্য যেন পরবর্তীতে আমাদের ভোগ করতে না হয় খারাপ কিছু। এটাই আর কি আমার বলার থাকলো। তো ইনশাল্লাহ আমি চাই যে আপনারা সবাই আগিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশেষভাবে আহমেদ রফিক ভাইকে।